এদিকে নির্বাচনের পরেই রাষ্ট্রপতির খেলা শুরু। বাতিল হতে পারে গণভোট, 6 মাসের মধ্যে নতুন নির্বাচনের ঘোষণা। কপাল খুলে গেল শেখ হাসিনার। রাষ্ট্রপতি সুযোগ পেয়েছেন, ইউনূস সরকার যেভাবে তাকে অপমান করেছেন সেই অপমানের শোধটাই বা তোলবার বিএনপি তখন করতে পারে কি নতুন করে আবার গণভোটের ব্যবস্থা। ইতিমধ্যে ভারত এবং আমেরিকার সাথে একটা চুক্তি, একটা বিএনপির একটা গোপন বোঝাপড়া হয়ে গেছে। সেই বোঝাপড়া অনুযায়ী 6 মাস পরে নতুন ভোট আসবে। সেই ভোটে আওয়ামী লীগের ওপর থেকে তার আগেই নিষেধাজ্ঞা তুলে নেওয়া হবে। বিশাল বড় দুর্দান্ত খবর, প্রহসনের নির্বাচনে জামাতকে বিএনপি ল্যাংমাইরা ফেলে দেওয়ার কারণে সংসদ বর্জন করলো জামাত। সেই সাথে 150 আসনে পুনরায় নির্বাচন দেওয়ার দাবি, আর যদি সেই নির্বাচন না দেওয়া হয় সেই দাবি না মাইনে নিলে লাগাতার কর্মসূচির ডাক। তারেক রহমানের হাতে যৌক্তিক কোনো কারণ নেই শেখ হাসিনাকে বা আওয়ামী লীগকে দেশে ফিরিয়ে এনে রাজনীতি করতে না দেওয়ার। তারেক রহমান যদি সত্যি সত্যি নির্বাচনে বিজয় লাভ করেন তাহলে তাকে সবার আগে যে সিদ্ধান্ত। আসসালামু আলাইকুম, আমন্ত্রণ নতুন একটি সংবাদে। আবার একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। যা আমাদের ভিডিওর প্রথম অংশ দেখে বুঝতে পেরেছেন ঠিক আজকের ভিডিওটি কোন বিষয়টি ইঙ্গিত করছে। তো দর্শক, এই বিষয় নিয়ে আমি বেশি কথা বলছি না, চলুন দেখেছি আজকে সে কাঙ্ক্ষিত ভিডিও। তবে তার আগে বলবো, এমন প্রতিনিয়ত ভাইরাল নিউজ পেতে অবশ্যই চোখ রাখতে হবে আমাদের ইউটিউব চ্যানেলে। তাই বলবো, যারা এখনো সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী আপডেট পাওয়ার জন্য। তারেক রহমান প্রধানমন্ত্রী হওয়ার পর তিনি রাষ্ট্রপতিকে পাল্টাবেন না, তিনি শাহাবুদ্দিন চুপ্পুকে রেখে দেবেন যথাস্থানে। এবং রাষ্ট্রপতি সুযোগ পেয়েছেন, ইউনূস সরকার যেভাবে তাকে অপমান করেছেন সেই অপমানের শোধটাই বা তুলবার আবার বিএনপি গণভোটে যেতে পারে জুলাই সনদ নিয়ে ক্ষমতায় বসার পরে 6 মাস পরে। ইতিমধ্যে ভারত এবং আমেরিকার সাথে একটা চুক্তি, একটা বিএনপির একটা গোপন বোঝাপড়া হয়ে গেছে। সেই বোঝাপড়া অনুযায়ী 6 মাস পরে নতুন ভোট আসবে। সেই ভোটে আওয়ামী লীগের ওপর থেকে তার আগেই নিষেধাজ্ঞা তুলে নেওয়া হবে। এমনকি আর শেখ হাসিনার ওপর যে মৃত্যুদণ্ড দিয়েছে অবৈধ কমিশন, অবৈধ ওই ট্রাইব্যুনাল, সেই মৃত্যুদণ্ড উঠে যাবে। কারণ ট্রাইব্যুনালকে বাতিল করে দেবেন, ট্রাইব্যুনাল গঠনকে, এবং ট্রাইব্যুনালের রায়কেও আর রাষ্ট্রপতি তার অর্ডিন্যান্সে বাতিল করে দেবেন। আমার তো মনে হয় গেজেট প্রকাশ হওয়ার সাথে সাথেই রাষ্ট্রপতি করবেন কি, ইউনূস সরকারকে বরখাস্ত করে দেবেন। বরখাস্ত করে দিয়ে তিনি বিএনপিকে ক্ষমতা করবার জন্য সরকার তৈরির আমন্ত্রণ জানাবেন। সুতরাং এই পরিস্থিতিতে বাংলাদেশের জুলাই সনদের তাহলে কি দাঁড়াবে দেখুন। 180 কার্য দিবসের সময়সীমা এবং ক্ষমতা হস্তান্তরের সাংবিধানিক মারপ্যাচগুলো বর্তমানে বাংলাদেশের রাজনীতির সবচেয়ে আলোচিত বিষয়। 180 কার্য দিবসের মধ্যে মানে যেটা আদতে দাঁড়াচ্ছে 180 কার্য দিবস মানে 3 মাস, 270 দিন। এই 270 দিনের মধ্যে সংবিধানের চূড়ান্ত সংস্কার সম্পন্ন করতে হবে সংসদের প্রথম অধিবেশন বসার দিন থেকে। তাহলে এইতে যাতে কোনো দল এইখানে কি করতে পারেন, প্রধানমন্ত্রীর মেয়াদ 2 টার্ম করা, এটা বিএনপির বিরোধিতা করবেই লিখে নিন। দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ ওই ভোট পাওয়ার ভিত্তিতে তারও বিরোধিতা করবে বিএনপি। সুতরাং নতুন মন্ত্রিসভা সনদ গ্রহণের পরপরই গঠিত হবে না, সেটা ইমিডিয়েটলি গঠিত হবে। ওই যে একটা দল কেউ বলছেন না যে 180 মানে সমস্ত কিছু গঠিত হওয়ার পর, সনদ গৃহীত হওয়ার পর নতুন সরকার আসবে, আদতে তা নয়। এবার একটা প্রশ্ন আসে, নতুন সরকার গঠিত হলো, ইউনূস সরকার চলে যাবে এবং এই নিয়ে টানাপোড়েন তো থাকবেই। আইনি গোলমালও, আইনি ঝামেলাও এর মধ্যে আসতে পারে। কীভাবে আসতে পারে বলছি। এখন যেটা হচ্ছে, রাষ্ট্রপতি পদে শাহাবুদ্দিন চুপ্পু আর কতদিন থাকবে দেখুন। তিনি 24শে এপ্রিল 2023-এ শপথ নিয়েছিলেন রাষ্ট্রপতি হিসেবে। সেই হিসেবে তার 5 বছরের স্বাভাবিক মেয়াদ শেষ হবে 24শে এপ্রিল 2028 তারিখে। অর্থাৎ এখনও তার হাতে প্রায় 2 বছর 2 মাস সময় আছে। কিন্তু সাম্প্রতিক খবর এবং আন্তর্জাতিক মিডিয়া রিপোর্ট করছে, রয়টার্স যেমন, তারা রিপোর্ট করেছে যে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন নির্বাচনের পর অর্থাৎ 2026 সালের ফেব্রুয়ারির শেষ দিকে পদত্যাগ করার ইচ্ছা পোষণ করেছেন। তিনি অন্তর্বর্তী সরকারের সাথে কাজ করতে গিয়ে অসম্মানিত বোধ করার কথাও উল্লেখ করেছেন বিভিন্ন সময়ে। আর বিভিন্ন দূতাবাস থেকে, সরকারি অফিস থেকে তার ছবি কিভাবে ফেলে দিয়েছেন ডক্টর ইউনূস, সেটা তো সবাই জানেন, রাষ্ট্রপতি জানেন না তা তো নয়। তাহলে জুলাই সনদে রাষ্ট্রপতির ক্ষমতা বৃদ্ধির প্রস্তাব আছে। আমার ধারণা, সেটাও বলি, এক্ষুনি তারেক রহমান প্রধানমন্ত্রী হওয়ার পর তিনি রাষ্ট্রপতিকে পাল্টাবেন না, তিনি শাহাবুদ্দিন চুপ্পুকে রেখে দেবেন যথাস্থানে। কারণটা কি, ওই জুলাই সনদের ব্যাপারটাও এর মধ্যে বেশি আছে। আমি আগেই বলেছি, জুলাই সনদকে গ্রহণ করবে না তার বর্তমান ফরম্যাটে বিএনপি।
বিএনপি গ্রহণ করতে পারে না, তারা এর বিরোধিতা করবে। তারা করবে কি, সংসদে এই বিষয়ে প্রস্তাব নিয়ে আসবে। এবং কি প্রস্তাব নিয়ে আসবে? যেহেতু গণভোটে পাশ হয়েছে, সুতরাং বিএনপি তখন আবার একটা প্রশ্ন আসতে পারে যে যদি গণভোটে পাস হওয়া যে সনদ, সেই সনদকে আপনারা কি করে ফেলে দেবেন, তার পরিবর্তন কিভাবে আনবেন, এরকম কোনো কথা তো ছিল না। তখন বিএনপি বলতে পারে আমাদেরকে মানুষ নির্বাচিত করে পাঠিয়ে দিয়েছে সংসদে দেশ চালাবার জন্যে, এই সমস্ত নিয়ম কানুন করবার জন্যে। এখন আমরা যদি এটা গ্রহণ করতে না চাই, তাহলে আমরা আবার করতে পারি কি, আমরা করতে পারি, যদি আপনারা বলেন গণভোটের কথা, আবার গণভোটে আমরা যেতে পারি। আবার বিএনপি গণভোটে যেতে পারে জুলাই সনদ নিয়ে ক্ষমতায় বসার পরে 6 মাস পরে। এই জন্যে যে বারবার আমরা বলছি, একটা প্রশ্ন উঠছে 6 মাস পরে আবার দেশে নির্বাচন হতে পারে। সেই নির্বাচন শুধু যে সংসদ নিয়ে হবে কিনা সেটা পরে আসছি, তার আগে বলি জুলাই সনদকে পাস করবে না এই সরকার, এবং তার বিরুদ্ধে ছাত্র জনতাও আর রাস্তায় নামার ক্ষমতা, সেই মেরুদণ্ডে জোর তাদের আর নেই। আর তাছাড়া সবথেকে বড় কথা, বিএনপি বিপুলভাবে ক্ষমতায় জিতে, ভোটে জিতে ক্ষমতায় এসছে। সুতরাং বিএনপির সাথে, বিএনপিকে আর উত্তক্ত করা এই মুহূর্তে ছাত্র জনতার ক্ষমতায় নেই। তাহলে বিএনপি তখন করতে পারে কি, নতুন করে আবার গণভোটের ব্যবস্থা করবে 6 মাস পরে। এই গণভোটের মধ্যে কি আবার নতুন করে সংসদ নির্বাচনের কথাও আসবে? সে কথা কিন্তু একেবারে ফেলে দেওয়া যায় না, কারণ ইতিমধ্যে ভারত এবং আমেরিকার সাথে একটা চুক্তি, একটা বিএনপির একটা গোপন বোঝাপড়া হয়ে গেছে। সেই বোঝাপড়া অনুযায়ী 6 মাস পরে নতুন ভোট আসবে। সেই ভোটে আওয়ামী লীগের ওপর থেকে তার আগেই নিষেধাজ্ঞা তুলে নেওয়া হবে। এমনকি আর শেখ হাসিনার ওপর যে মৃত্যুদণ্ড দিয়েছে অবৈধ কমিশন, অবৈধ ওই ট্রাইব্যুনাল, সেই মৃত্যুদণ্ড উঠে যাবে, কারণ ট্রাইব্যুনালকে বাতিল করে দেবেন, ট্রাইব্যুনাল গঠনকে, এবং ট্রাইব্যুনালের রায়কেও আর রাষ্ট্রপতি তার অর্ডিন্যান্সে বাতিল করে দেবেন। আর সেই বাতিলকে তো সমর্থন করবেই তার আগে নতুন সরকার, এবং তখন একটি নতুন ভোট হবে। এবং সেই ভোটেও কে জিতবে, বিএনপি না আওয়ামী লীগ, কে জিতবে সেটা তো দেশের মানুষ ঠিক করবে, সেটা দেশের মানুষ ঠিক করবে। কিন্তু একটা লেভেল প্লেইং ফিল্ড চলে আসবে আওয়ামী লীগের জন্যে। আওয়ামী লীগ সেখানে জিতুক না জিতুক, প্রথম হোক, বিজয়ী হোক, নাকি দ্বিতীয় দল থাকবে, সেটা অন্য প্রশ্ন। কিন্তু একটা প্রশ্ন, সবথেকে বড় কথা হচ্ছে, জামাত কোনো আর দ্বিতীয় দল হিসেবে থাকবে না। জামাত আবার সেই পুরনো অবস্থায় চলে যাবে, সেই 3%, 4% যে ভোটের যে হার ছিল তাদের, সেই জায়গায় চলে যাবে। এবং এইটাই হচ্ছে আগামী দিনের বাংলাদেশের যে চিত্র বলে আমি মনে করছি। তারেক রহমানকে সবার আগে যে সিদ্ধান্তটি নিতে হবে তা হলো সসম্মানে আওয়ামী লীগকে বাংলাদেশের রাজনীতিতে ফিরিয়ে আনা। এর কারণ শুধু এটা নয় যে তিনি দেশের প্রধানমন্ত্রী এবং ক্ষমতাসীন দলের প্রধান। শেখ হাসিনাকে যদি জুলাই সন্ত্রাসের দায়ে দোষী সাব্যস্ত করা হয়, তাহলে তারেক রহমানকেও 21শে আগস্ট কিংবা 10টা অস্ত্র মামলায় একই রকম শাস্তি ভোগ করতে হবে, যদি আমরা দেশে আইনের শাসনের কথা বলতে চাই আর কি। ফলে তারেক রহমানের হাতে যৌক্তিক কোনো কারণ নেই শেখ হাসিনাকে বা আওয়ামী লীগকে দেশে ফিরিয়ে এনে রাজনীতি করতে না দেওয়ার। যতই তিনি নির্বাচনের আগে বলুন না কেন যে জনগণ চাইলে শেখ হাসিনার সন্তানরা রাজনীতি করতে পারবে, শুধু সন্তানরা নয়, শেখ হাসিনাও দেশে রাজনীতি করতে পারবেন। আসলে পারবেন বলছি কেন, তিনি তো এখনো দেশের রাজনীতিটাকে জিন্দা রেখেছেন। রাজনীতির এই জটিল সমীকরণের দৃশ্যপট কিন্তু খুব বদলাচ্ছে, দ্রুত বদলাচ্ছে। আপনি যদি খেয়াল করেন, জামায়াত আর বিএনপির সম্পর্ক এখন আর সেই পুরনো কৌশলগত মিত্রতার জায়গায় নেই। এক মায়ের পেটের দুই ভাই দত্ত আর নেই, বরং এখন এক মায়ের পেটের সতেলো ভাইয়ের মতো এখন ভয়াবহ অবস্থা দুটি দলের ভেতরে। এবং তাদের সম্পর্কটা এখন অনেকটাই দা কুমড়োর মতো, মুখে মুখে সৌজন্যবোধ থাকলেও মাঠের বাস্তবতা ভিন্ন। সেখানে সংঘাত, এমনকি প্রাণহানির ঘটনাও আমরা দেখছি। ঠিক এই ঘোলাটে পরিস্থিতির মধ্যেই যখন বিএনপি তাদের নির্বাচনী ইশতেহার প্রকাশ করলো, তখনই আন্তর্জাতিক অঙ্গনে একটা বড় বার্তা গেল। রয়টার্সের মতো প্রভাবশালী বার্তা সংস্থা তারেক রহমানের যে সাক্ষাৎকার প্রকাশ করলো, সেটাকে সাধারণ কোনো রাজনৈতিক আলাপ ভাবলে ভুল হতে পারে। রয়টার্স তাকে রীতিমতো প্রাইম মিনিস্টার ইন ওয়েটিং বা সম্ভাব্য প্রধানমন্ত্রী হিসেবে ট্রিট করেছে। সেখানে তিনি খুব স্পষ্ট করে বলেছেন, জামায়াতের সঙ্গে কোনো ঐক্যমতের সরকার বা জাতীয় সরকার হচ্ছে না। তিনি বরং জামায়াতকে একটি শক্তিশালী বিরোধী দল হিসেবে দেখতে চান। এই যে কৌশলী অবস্থান, এর পেছনে আছে গভীর রাজনৈতিক চাল।
চাল। একদিকে তিনি জামায়াতকে শাসন ক্ষমতা থেকে দূরে রাখছেন, অন্যদিকে নিজের দলকে একক সংখ্যাগরিষ্ঠতার পথে নিয়ে যাচ্ছেন। তারেক রহমান খুব ভালো করেই জানেন আন্তর্জাতিক সম্প্রদায়, বিশেষ করে পশ্চিমারা জামায়াতের ব্যাপারে কতটা সংবেদনশীল। তাই তিনি যখন বলেন না ভারত না চীন, সবার আগে বাংলাদেশ, তখন বোঝা যায় তিনি পুরনো ভারত জুজু বা চীনের নির্ভরতা কাটিয়ে একটা ভারসাম্যপূর্ণ পররাষ্ট্রনীতির ইঙ্গিত দিতে চাইছেন। তবে এই নির্বাচনের মাঠে ভারত কার্ড খেলাটা বেশ জমে উঠেছে। 24-এর ভয়াবহ পট পরিবর্তনের পর আওয়ামী লীগের একটা বড় অংশ ভারতে আশ্রয় নেওয়ায় রাজনীতির মাঠে ভারত প্রসঙ্গটা খুব স্বাভাবিকভাবে ফিরে এসেছে। কিন্তু মজার ব্যাপার হলো এই ভারত বিরোধিতাকে এখন বিএনপির বিরুদ্ধে অস্ত্র হিসেবে ব্যবহার করছে তাদেরই এক সময়ের মিত্র জামায়াত ইসলামী এবং এলডিপির মতো দলগুলো প্রচার চালাচ্ছে যে বিএনপি নাকি ভারতের সঙ্গে আঘাত করে ক্ষমতায় আসছে। এমনকি এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে ভুয়া ছবি ছড়িয়ে দিয়ে প্রমাণ করার চেষ্টা চালাচ্ছে যে বিএনপি নেতারা ভারতীয় গোয়েন্দাদের সঙ্গে বৈঠক করেছেন। অথচ বিএনপির প্রতিক্রিয়া দেখুন, তারা বেশ সংযত, তারা দিল্লিও না পিন্ডিও না বলে সার্বভৌমত্বের কথা বলছে। আসলে ডোনাল্ড ট্রাম্পের এই নতুন বিশ্ব ব্যবস্থায় যখন এক মেরুর দাদাগিরি শেষ হয়ে বহু মেরুর রাজনীতি শুরু হয়েছে, তখন অন্ধের মতো কোনো দেশের লেজুর বৃত্তি করাটা যে আত্মঘাতী সেটা হয়তো বিএনপি নেতৃত্ব অনুধাবন করতে পেরেছে। এখন প্রশ্ন হলো, এইসব সমীকরণের মাঝে আওয়ামী লীগের ভবিষ্যৎটা কি? দলটির সমর্থকরা হয়তো জয়শঙ্করের আমেরিকা সফর বা ভারতের নাড়াচাড়া দেখে আশায় বুক বাঁধছেন যে দিল্লি আছে তাদের পাশে। কিন্তু বাস্তবতা হলো এবারের তাদের যে পতনটা হয়েছে 2024 সালে, এটা অতীতের মতো নয়। 75-এর পর আওয়ামী লীগ যখন ঘুরে দাঁড়িয়েছিল তখন তাদের সঙ্গে তরুণ প্রজন্মের একটা বিশাল অংশের আবেগ ছিল। মাওলানা ভাসানীর মতো নেতা ছিলেন কথা বলার জন্য মাঝে মাঝে। কিন্তু গত 15-16 বছর দলটি নিজেদেরকে কিছুটা হলো জনবিচ্ছিন্ন করেছে, আর এখন সেই আবেগটাকে তারা কাজে লাগাতে পারছে না। আর ওদিকে আমেরিকা থেকে আসা আলী রিয়াজের মতো বিশ্লেষকরা তো বলেই দিচ্ছেন যে আওয়ামী লীগকে ফিরতে হলে আগে ক্ষমা চাইতে হবে। মানে কার কাছে ক্ষমা চাইবে, কিসের জন্য ক্ষমা চাইবে, সেটা অবশ্য বড় প্রশ্ন। নেতৃত্বের কাঠামো বদলাতে হবে নাকি, এবং বিচারের মুখোমুখি হতে হবে। কিন্তু দলের নেতারা, আওয়ামী লীগ মনে করছে যে তাদের আসলে সময় এসেছে দেশে ফেরার জন্য। একথা আমি এর আগের একটি ভিডিওতে বলেছি। মাঠের কর্মীরা এখনো হতাশ, ভয়াবহ অবস্থার ভেতরে আছে, আর তারাও মনে করছে যে হয়তো নির্বাচনের পর পরিস্থিতি বদলাবে। রাজনীতির মাঠে শেষ কথা বলতে তো কিছু নেই, আমরা জানি। এটা তারেক রহমানের বাবাই বলে গেছেন। তারেক রহমান বা বিএনপি যদি ক্ষমতায় এসে সুশাসন দিতে ব্যর্থ হয়, যদি মানুষের প্রত্যাশা আর প্রাপ্তির ফারাক আকাশচুম্বী হয়, তখন সেই ক্ষোভের সুযোগ আওয়ামী লীগ তো নিতেই হবে আওয়ামী লীগকে। বাংলাদেশের মানুষের একটা চিরায়ত স্বভাব হলো যারা নিপীড়িত হয় তাদের প্রতি একটা সহানুভূতি তৈরি হয়। আজ যারা শাসক, কাল যদি তারা শোষক হয়ে ওঠে, তবে ইতিহাস মোড় নেয়। তারেক রহমান সম্ভবত এই সাইকোলজিটাও বোঝেন, আর বোঝেন বলেই রয়টার্সের সাক্ষাৎকারে আওয়ামী লীগের ফেরার পথটা পুরোপুরি বন্ধ করে দেননি, বরং সিদ্ধান্তের ভার জনগণের উপর ছেড়ে দিয়েছেন। কিন্তু জনগণ তো সিদ্ধান্ত দিয়ে দিয়েছে ইতিমধ্যেই। জনগণ তো এখন বলে আগেই ভালো ছিলাম, মানে আওয়ামী লীগের শাসনামলেই ভালো ছিল। আর তারেক রহমান যা যা প্রতিশ্রুতি দিচ্ছেন তার সবগুলো আওয়ামী লীগ করে ফেলেছে। ফলে তারেক রহমান নতুন কিছু বাংলাদেশের জনগণকে দিচ্ছেন না। তিনি বুঝতে পারছেন যে আওয়ামী লীগ যা করেছে তা জনগণের জন্য ন্যায্য ছিল এবং জনগণের সেটা ন্যায্য পাওনা ছিল, এবং সেটা তিনি করতে চাইছেন। তিনি হয়তো আরো জানেন যে রাজনীতিতে প্রতিপক্ষকে নিশ্চিহ্ন করতে নেই, সে চেষ্টা তিনি করে ব্যর্থ হয়েছেন। 21শে আগস্ট ঘটিয়ে তিনি সেটা করতে গিয়ে ব্যর্থ হয়েছেন এবং সেটা ব্যাকফায়ার করেছে। হয়তো তিনি শিক্ষা নিয়েছেন। তার চেয়ে রাজনৈতিক দলকে বা প্রতিপক্ষের দলকে দুর্বল করে রাখা ভালো। যদি ফিরিয়ে আনায় তারেক রহমান ভূমিকা রাখেন, তাহলে আওয়ামী লীগ তো তারেক রহমানের কাছে একটু কৃতজ্ঞ থাকবেই, তাই না? 12 তারিখের নির্বাচন তাই শুধু ক্ষমতার হাত বদল নয়, এটি বাংলাদেশের অস্তিত্ব রক্ষার এবং নতুন করে পথ চলার এক কঠিন পরীক্ষাও। তারেক রহমান যদি সত্যি সত্যি নির্বাচনে বিজয় লাভ করেন, তাহলে তাকে সবার আগে যে সিদ্ধান্তটি নিতে হবে তা হলো সসম্মানে আওয়ামী লীগকে বাংলাদেশের রাজনীতিতে ফিরে আনা। এর কারণ শুধু এটা নয় যে তিনি দেশের প্রধানমন্ত্রী বা ক্ষমতাসীন দলের প্রধান। শেখ হাসিনাকে যদি জুলাই সন্ত্রাসের দায়ে দোষী সাব্যস্ত করা হয়, তাহলে তারেক রহমানকে 21শে আগস্ট কিংবা 10টা অস্ত্র মামলায়। দর্শক, আশা করছি সম্পূর্ণ ভিডিও দেখেছেন। দর্শক, আসলে সম্পূর্ণ ভিডিও দেখে বুঝতে পেরেছেন ঠিক আজকের ভিডিওটি কোন দিক কোন বিষয়টি ইঙ্গিত করছে। বাংলাদেশের যে রাজনীতি প্রেক্ষাপট তারই আলোকে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি, যা আমাদের ভিডিওর প্রথম অংশ এবং শেষ অংশ দেখেই বুঝতে পেরেছেন। তো দর্শক, এই ছিল এখনকার মতো নিউজ আপডেট। পরবর্তী নিউজ আপডেট পেতে অবশ্যই চোখ রাখতে হবে আমাদের ইউটিউব চ্যানেলে। তাই বলবো, যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। তো ধন্যবাদ, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।